সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। গ্রুপে আমাদের ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে আমাদের ক্লাসে প্রবেশ করেন। কিছু কিছু লোক অধীর আগ্রহে থাকে 8:30 বাজার পরেই কখন ক্লাস শুরু হবে। এই সকল লোক যাদের পড়ালেখায় খুবই আগ্রহ, এই লোকগুলোই একদিন প্রমোশন পাবে, এই লোকগুলোই একদিন ভালো কিছু করবে। শম্ভু দাদা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? যারা যারা ক্লাসে জয়েন হবেন সকলে হাজিরা দেন, সবাই একটু কমেন্টে লেখেন। আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করব। আমরা কি ক্লাস শুরু করব নাকি আরো অপেক্ষা করব? আজকে আমাদের জন্য চমৎকার একটা ক্লাস, খুবই সহজ সাবলীল, সুন্দর এবং অনেক কিছুটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস অপেক্ষা করতেছে। আপনারা যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই একটু কমেন্টে লেখেন প্লিজ। আমি এই উপস্থিতিটা এখান থেকে দেখতে পাচ্ছি না। 439 মাকসুদুর রহমান, ইনচার্জ রেশন স্টোর আড়াই বরিশাল, আপনি একটু কমেন্ট করেন। আচ্ছা, ফুলের পরিষেবা, আপনার নামটা কি? আমি ভুলে গেছি, আরেকবার একটু বলেন তো, আপনার অরিজিনাল নাম কি? আমাদের এক মহিলা পুলিশ ছিল, আমাদের এইখানে ক্লাস করতো, সাফা ইসলাম ওরফে, তার নাম হচ্ছে মরিয়ম। মরিয়ম দীর্ঘদিন ক্লাস করেছে কিন্তু বহুদিন ক্লাস করে না, সেজন্য মরিয়মকে আজকে ফোন দিলাম। মরিয়ম বলেছে, স্যার আমার কাছে প্রথমে ভালোই লাগতেছিল, এখন খটকা লাগে, আমি পরিবারের চাপে আমি আর পড়তে পারতেছি না, আমি আর পড়বো না। আমি খুবই হতাশ হয়ে গেলাম। মরিয়মকে উৎসাহ দিলাম, তোমার যদি কোনোদিন ভালো লাগে, আইন পড়ার ইচ্ছা জাগে, তখন আবার পড়ে নিও। আপনারা যারা আসলেই প্রমোশন পেতে চান, শোনেন, পড়ালেখাটা কিছুই না,
শুধু আপনার মন স্থির করা এবং নিজেকে ডেডিকেটেড করা, ঠিক আছে, মাইন্ড সেট করা যে হ্যাঁ এই কাজটা আমি করবো, এটা শেষ দেখে ছাড়বো, আমি এটা প্রমোশন নিয়ে ছাড়বো। এইভাবে যদি পড়েন, ঠিক এইভাবে যারা পড়ছে তারা প্রমোশন পেয়ে গেছে। এইভাবে আপনার মাইন্ড সেট করতে হবে। আইনে কোনো তো মজা নাই আসলে, এটা মজার জিনিস না, কিন্তু আপনার ভালো লাগা তৈরি করতে হবে যে হ্যাঁ এইটা পড়লেই আমি একটা প্রমোশন পাবো। একটা প্রমোশন মানে কি, একটা এসআই নিরস্ত্র মানেটা কি? আপনার সারা জীবনের একটা স্থায়ী একটা কিছু তৈরি করা, যেখানে আপনার এত ধরনের ডিউটির প্রেশার থাকবে না, আপনার একটা আলাদা সম্মান থাকবে। তো আর কিছু বললাম না, সকলে মন দিয়ে পড়েন। তো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করতেছি, সবাই একটু মনোযোগী হন। আমরা পড়ছিলাম পেনাল কোড, গত ক্লাসটা একটু রিভিশন দেই। 115 ধারা, আপনি একটা অপরাধে সহায়তা করবেন, অপরাধ করার জন্য কাউকে হায়ার করবেন, কিন্তু অপরাধটা যদি সংগঠিত নাও হয় তারপরেও আপনি অপরাধী হবেন। আপনি তো বলতে পারেন যে আমি ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার অপরাধটা করার জন্য, কিন্তু অপরাধটা তো হয় নাই, তাহলে আমি কেন শাস্তি পাব? সেখানে আইন বলছে যে না, আপনি যদি এমন কোনো অপরাধে সহায়তা করেন বা অপরাধ করার জন্য কাউকে হায়ার করেন, সে যদি ওই অপরাধটা নাও করে তারপরেও আপনি সহায়তাকারী হিসেবে শাস্তি পাবেন। একশো 15 ধারা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ এমন একটা অপরাধ যেটা যদি করা হয় তাহলে সেটার শাস্তি হইতো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সেই রকম একটা অপরাধের জন্য আপনি সহায়তা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি অপরাধটা সংগঠিত হয় নাই। যদি না হয় তাও আপনি শাস্তি পাবেন 7 বছর, আর যদি হয়ে যায় তাহলে পাবেন 14 বছর। এবারে 116, দণ্ডের প্রকারভেদ 5 প্রকার, সেটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপর আছে কারাদণ্ড। তাহলে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন 115-তে বলা হয়েছে। এবার আছে কি, শুধু কারাদণ্ড। 116-তে বলা হয়েছে শুধুমাত্র কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি আপনি সহায়তা করেন, অপরাধটা যদি সংগঠিত নাও হয় তাও আপনি শাস্তি পাবেন 4 ভাগের 1 ভাগ। আর আপনি যদি এমন একজন সরকারি কর্মচারী হয়ে এই কারাদণ্ডযোগ্য অপরাধের সহায়তা করেন, তাহলে আপনি পাবেন মূল অপরাধের অর্ধেক শাস্তি, অপরাধ সংগঠিত না হইলেও। এবারে রাজু হোসেন চিন্তা করলো, না আমি একজন হায়ার করে আমি অপরাধ করব, এত ছোটখাটো না, আমি তো বড় মাপের কিছু করব। আমি কি করব, আমি কমপক্ষে 10 জন লোক লীলাই দেব একটা অপরাধ করার জন্য। 117 ধারায় রাজু হোসেন কি করলো, জনসাধারণ বা 10 বা ততোধিক ব্যক্তিকে দিয়ে একটা অপরাধে সহায়তা করবে। 117 হচ্ছে 10 বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ 2 পক্ষের মধ্যে মারামারি লাগাই দেবে, কোনো মিছিলের উপর হতে পারে বা যে কোনো সমাবেশে কি করবে, 10 বা ততোধিক ব্যক্তি দিয়ে একটা অপরাধে সহায়তা করবে, সেক্ষেত্রে সহায়তাকারী হিসেবে শাস্তি পাবেন। 118, 119, 120, এর মধ্যে 118 আর 120 হচ্ছে পাবলিকের ধারা, আর মাঝখানের 119 হচ্ছে সরকারি কর্মচারীর ধারা।
আপনি পুলিশ, আপনিও একজন সরকারি কর্মচারী, এটার ধারা। সবাই পারলে কমেন্টে লেখেন সরকারি কর্মচারীর সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় আছে, দেখি আপনারা কে পারেন। তাহলে 118-তে বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ। আপনি জানতে পারছেন কোথাও একটা বড় ধরনের অপরাধ সংঘটিত হতে যাচ্ছে, জেনেও আপনি এটা গোপন রাখছেন অথবা এমন তথ্য দিয়েছেন যেটা মিথ্যা, তাহলে ওই অপরাধ যদি সংঘটিত হয় তাহলে আপনি শাস্তি পাবেন, আর না হইলেও আপনি পাবেন। 120-এ কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ। আপনি জানার পরেও যদি না বলেন বা ভুল বলেন তাহলে আপনি শাস্তি পাবেন। আর 119-এ বলছে সরকারি কর্মচারী একজন, যার কাজ হচ্ছে এই অপরাধটাকে নিবারণ করা বা প্রতিরোধ করা, সে সেটা না করে বরং অপরাধ সম্পর্কে জেনে সেটা গোপন রেখেছে, তাহলে এই সরকারি কর্মচারীর শাস্তি হবে 119 ধারা। চমৎকার ফুলের পরিষেবা এবং রাজু হোসেন আপনারা পারছেন, ধন্যবাদ। 21 ধারা পেনাল কোড। ধ্রুবরাজ, শম্ভু দাদা, আপনারা কমেন্ট করেন না কেন? আপনারা কি কিছুই পারেন না? তাহলে এখন আমাদের একটা নতুন একটা ক্লাস আমরা শুরু করি, সবাই একটু মনোযোগী হন। 120 সঠাইপেন ক, অপরাধমূলক ষড়যন্ত্র। 120 সঠাইপেন কতে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, আর 120 সঠাইপেন খতে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। দুইটা ধারা পাশাপাশি, প্রথমটায় সংজ্ঞা, পরেরটায় শাস্তি। মনে করেন একটাই হচ্ছে চুরি কাকে বলে, আর একটা চুরির শাস্তি। এরকম 120-এর কথা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, এটাকে ইংরেজিতে বলে ক্রিমিনাল কনস্পাইরেসি। ক্রিমিনাল কনস্পাইরেসি। এখন ষড়যন্ত্র, ষড়যন্ত্র আমরা সবাই জানি কি, ষড়যন্ত্র কি একজন লোকে ষড়যন্ত্র করতে পারে, নাকি ষড়যন্ত্র করতে অনেক লোক লাগে বলেন তো? অবশ্যই 2 বা ততোধিক লোক লাগে। তাহলে অপরাধমূলক অর্থাৎ কিসের ষড়যন্ত্র করবে? একটা অপরাধ করার বিষয়ে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করে অথবা একটা বৈধ একটা কাজ অবৈধ উপায়ে করতে বা করাইতে সম্মত হয়, তখন সেটাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। কয়জন ব্যক্তি লাগবে? একটা এমসিকিউ আসলো, অপরাধমূলক ষড়যন্ত্রে নিচে সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন? কমপক্ষে 2 জন। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি কি করবে? 2টা কাজ করবে, হয় কোনো অবৈধ কাজ করবে অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে যদি করে তখন সেটাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। তাহলে কেউ যদি প্রশ্ন করে আপনাকে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, 2 বা ততোধিক ব্যক্তি 2টা কাজ করবে, কি কোনো অবৈধ কাজ করে অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে যদি করে বা করায়, তাহলে সেটাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। এখন এই অপরাধমূলক ষড়যন্ত্র করতে হলে একাধিক ব্যক্তির একটা সম্মতি লাগবে। কয়েকজনে মনে করেন একটা ডাকাতি করা হবে, সেই ডাকাতির জন্য যারা ডাকাত তারা এক জায়গায় বসে
ডাকাতিতে কিন্তু কমপক্ষে 5 জন ব্যক্তি লাগে। মনে করেন 5 জনে বসে একটা মিটিং করবে, কিভাবে ডাকাতিটা করা যায়, সেখানে কি কি সম্ভাবনা, কি কি থ্রেট আছে, কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই যে 5 জন ব্যক্তি এক জায়গায় বসে যে আলোচনাটা, তারপর একটা সম্মতি নেওয়া হবে, এটাই হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এখন কেউ যদি মনে মনে ভাবে যে আমরা এটা ডাকাতি করব, এইটা কিন্তু অপরাধ হবে না। কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র হইতে হলে সম্মতি প্রমাণিত হতে হবে। আপনি আপনার বন্ধুদের সাথে বসে একটা চুরি করার প্ল্যান করলেন, কিন্তু চুরিটা তো আপনি করেন নাই, তাহলে কি আপনি অপরাধী হবেন? সবাই একটু কমেন্টে লেখেন তো। আপনি আপনার বন্ধুদের সাথে প্ল্যান করলেন একটা চুরি করবেন, প্ল্যান করছেন, করা শেষ, কিন্তু আপনি চুরিটা করেন নাই, তাহলে কি আপনি অপরাধী হবেন? আপনি তো বলবেন আমি তো চুরি করি না, আমরা প্ল্যান আমি যতটা করি তাতে কি। কিন্তু সেইটা বোঝার বিষয় 120-এ এখানে বলছে যে যদি অপরাধ করার জন্য 2 বা ততোধিক ব্যক্তি একটা সম্মতি তৈরি হয়, হ্যাঁ এক জায়গায় বসে একটা প্ল্যান করছে অপরাধ করার জন্য, সেই সম্মতি তৈরি হইলেই তখনই আপনার কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র হয়ে যাবে, তাতেও আপনাকে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ অপরাধ করার পূর্বে যে ষড়যন্ত্র করা হবে সেটাও একটা অপরাধ। কিন্তু আপনি মনে মনে ভাববেন নিজে নিজে যে এইটা করব, যেমন নাসের আহমেদ, সে ভাবলো তার পাশের ফ্ল্যাটের ভাবি অনেক সুন্দর, সে মনে মনে অনেক কিছু ভাবলো, কিন্তু কারোর সাথে শেয়ার করে নাই বা প্ল্যান করে নাই কিছু। তখন মনে মনে ভাবলে কিন্তু অপরাধ হবে না। কিন্তু আপনি যখনই কয়েকজন মিলে এই অপরাধটা করার জন্য একটা প্ল্যান করবেন এবং সম্মতি দেবে সবাই যে হ্যাঁ প্ল্যান, আমরা অপরাধটা করব, ঠিক তখনই কিন্তু এই অপরাধমূলক ষড়যন্ত্র হবে। এখানটা প্যাচ আছে, তো সেই জন্য অপরাধ করার পূর্বে এই ষড়যন্ত্র করাও কিন্তু অপরাধ, এটা আপনার বুঝতে হবে। আপনার কিন্তু সহজেই আটকানো যাবে এখান থেকে এমসিকিউ প্রশ্ন দিয়ে যে যে শুধুমাত্র ষড়যন্ত্র করছে তাহলে অপরাধ হবে কি না। হ্যাঁ, তো তারা কিন্তু অপরাধটা এখনো সংগঠিত করে নাই, সেক্ষেত্রে তাদের দায়বদ্ধতা, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত হবে এবং সেটা 120-এর খ অনুযায়ী শাস্তি পাবে। মনে করেন আপনারা কয়েক বন্ধু চুরি করার প্ল্যান করলেন, প্ল্যান শেষ, সবাই সম্মতি দিছে হ্যাঁ আজকে রাত্রে করা হবে। যদি চুরিটা হয়ে যায় তখন তো আপনারা চুরির শাস্তি পাবেন। অর্থাৎ অপরাধটা যদি হয়ে যায় বা ডাকাতি করবেন, যদি আর ডাকাতি করে ফেলেন তখন তো সেই ডাকাতের শাস্তি পাবেন। তাহলে 120-এর খতে আপনি কোন শাস্তিটা পাবেন বলেন? এখানে তো একটা শাস্তির কথা আছে। যদি অপরাধটা করে ফেলেন তাহলে তো যে অপরাধ করছেন ওই অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি পাবেন। কিন্তু এইখানে হচ্ছে অপরাধটা এখনো করেন নাই, কিন্তু সবাই সম্মতি দিয়েছেন যে অপরাধটা করবেন। অর্থাৎ অপরাধ করার পূর্বে যে ষড়যন্ত্রটা আপনারা অলরেডি সম্মতি দিয়েছেন সেটাও একটা অপরাধ, সেটার শাস্তি হচ্ছে 120-এর খ। তাহলে 120-এর সঠাইপেন কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, কয়জন ব্যক্তি লাগবে, 120-এর খতে বলছে সেটার শাস্তি। তবে স্বামী স্ত্রীর মধ্যে কখনো অপরাধমূলক ষড়যন্ত্র হতে পারে না। আপনি রাজু হোসেন, আপনি রাতের বেলা
আপনার স্ত্রীর কাছে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে যত অপরাধ করার প্ল্যান করেন না কেন, সেটা কখনোই অপরাধ হবে না। শুধুমাত্র এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে আইন বলছে এখানে এই বিধান প্রযোজ্য হবে না। তাহলে আমাদের বউদের কত অধিকার দেখছেন, স্ত্রীদের জন্য সব মাপ। আপনি স্বামী অপরাধী, আপনি অপরাধ করে পালাইছেন, হ্যাঁ, আপনার স্ত্রী যদি আপনাকে আশ্রয় দেয় তাহলে স্ত্রীর কোনো অপরাধ হবে না। কিন্তু আপনার বাবা যদি আশ্রয় দেয়, আপনার ভাই যদি আশ্রয় দেয়, আপনার আত্মীয় স্বজন মামা খালু যদি আশ্রয় দেয়, তারাও কিন্তু অপরাধী হবে। কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে আশ্রয় দেয়, সেক্ষেত্রে স্ত্রীর অপরাধ হবে না। আপনার স্ত্রী যদি আপনার সাথে এই অপরাধমূলক ষড়যন্ত্র, বড় অপরাধ করার প্ল্যান করে, সেক্ষেত্রে এইটা কোনো শাস্তি হবে না। কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে যদি অপরাধ করার প্ল্যান করেন বা ভাইয়ের সাথে, সেটা কিন্তু অপরাধ হবে। সো তাই আমি সবসময় বলবো, আপনাদের প্রত্যেকের স্ত্রীকে সম্মান দেন, ভালোবাসেন, সবাই মিলেমিশে থাকেন। স্ত্রীরা আমাদের জন্য কি খুবই জরুরি, এবং তারা আমাদের সংসার রক্ষা করে, ভালোবাসে, সন্তান প্রতিপালন করে। তো স্ত্রীদের অবশ্যই সম্মান করতে হবে। নাসির আহমেদ বলছে, জিএফ এর অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে যদি করি, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে অপরাধ হবে। কারণ গার্লফ্রেন্ড হচ্ছে আপনার একজন কি অনিশ্চিত, অবৈধ বলা যায়, এবং টেম্পোরারি একজন সঙ্গী, যে শুধুমাত্র স্বার্থের জন্য আপনার সাথে জুড়ে আছে। আপনি চাকরি করেন তাই আপনার গার্লফ্রেন্ড আছে, আপনাকে মেয়েরা পছন্দ করে, আপনাকে খুব ভালোবাসে। তো আপনি যদি বেকার হইতেন তাহলে আপনার গার্লফ্রেন্ড থাকতো না, এটা আমি শিওর, আপনিও জানেন। সো এই গার্লফ্রেন্ড হচ্ছে সুবিধাভোগী, অস্থায়ী, অবৈধ। তো এদের সাথে আপনি যে প্ল্যানই করবেন সেটাই অবৈধ, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে। সো গার্লফ্রেন্ডদের পিছনে কেউ অতিরিক্ত পয়সা খরচ করবেন না, তাদেরকে অতিরিক্ত কিছুর দরকার নাই। জাস্ট আপনি সম্পর্ক টিকিয়ে রাখেন, তাড়াতাড়ি বিয়ে করে নেবেন, কিন্তু কোনো প্রকার অপরাধমূলক ষড়যন্ত্র করলে রেহাই পাবেন না। স্ত্রীদের কথা শুনলে আমি অনেক কথা বলে ফেলি, তাদের প্রতি আমার এক আকাশ সমান সম্মান। স্ত্রীদের আমি খুবই ভালো লাগে, যদিও আমার স্ত্রী নাই। আপনাদের স্ত্রী আছে, আপনারা ভালোবাসবেন, আমি তাতেই খুশি হব। ধ্রুবরাজ দাদা বলছে, স্যার কি বিয়ে করছেন? না দাদা, আমি বিয়ে করি নাই, আর বিয়ে সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। তাহলে আমরা কয়েকটা এমসিকিউ শিখে ফেললাম 2টা ধারায়। অপরাধমূলক ষড়যন্ত্র হতে কতজন ব্যক্তি দরকার? কমপক্ষে 2 জন বা ততোধিক। অপরাধমূলক ষড়যন্ত্র কখন প্রমাণ করা যাবে? যখন, অর্থাৎ প্রমাণ করতে কি লাগবে? অবশ্যই তাদের সম্মতি, অপরাধ করার বিষয়ে সম্মতি প্রমাণ করতে হবে। এটা কি অপরাধ করার পূর্বের যে ষড়যন্ত্র সেইটা। এবং এখানে কি হবে, স্বামী স্ত্রীর বেলায় স্বামী স্ত্রীর মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র কখনো হতে পারে না। আরেকটা প্রশ্ন যদি আসে এমসিকিউ, যে ধ্রুবরাজ তিনি তার গার্লফ্রেন্ডের সাথে একটি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন, সেখানে সম্মতি জ্ঞাপন করেছেন, তারপর সেটা কি হয়েছে, তিনি ধরা পড়েছেন এবং আদালত শাস্তি দিতে যাওয়ার সময় তিনি বলেছেন, স্যার আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে করেছি, কেন অপরাধ হবে? তখন আদালত কি বলবে, যে এটা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য,
গার্লফ্রেন্ডের সাথে, অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে অপরাধমূলক ষড়যন্ত্র করলে শাস্তির বিধান আছে কি না, তখন আপনার দিতে হবে না। সো এই কয়টা এমসিকিউ আমরা শিখে ফেললাম। এখন ছোট একটা বিষয়, 121 ধারা, যাদের বই আছে একটু বের করেন, একটু দেখেন। আমরা বাংলাদেশি নাগরিক, আমরা যদি এই দেশের বিরুদ্ধে বিদ্রোহ করি সেটা কিন্তু অপরাধ হবে, এবং এই অপরাধের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত। মনে করেন আপনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, সরকারের পতনের জন্য, সরকারকে নামানোর জন্য, আপনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে। 121 ধারায় বলছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ এবং যুদ্ধ ঘোষণায় সহায়তা করা, এই তিনটা কাজ যদি আপনি করেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ করলে, যুদ্ধ ঘোষণায় সহায়তা করলে কি হবে? আপনি কি দেশদ্রোহী হিসাবে পরিচিত হবেন এবং আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হবেন। এখন এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা কি আসলে? যুদ্ধটা কিরকম হতে পারে? বাহির থেকে হতে পারে, দেশের মধ্যেও হতে পারে। মনে করেন আমাদের দেশের চট্টগ্রামে যারা পাহাড়ি আছে, কুকি, চীন বা যে কোনো, মনে করেন পাহাড়ি যত সম্প্রদায় আছে তারা এক হয়ে গেল, তারা বলল যে তারা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড চায়। তখন তারা কি করবে? পাহাড়িরা এক হয়ে পুরা বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগাবে, সরকারকে পতন করাবে এবং তারা ওখানে নিজেরা ওইটুকু স্বাধীন করে নিজেদের নেতাকে বসাবে। এইটা হচ্ছে 121 ধারা। অর্থাৎ পাহাড়িরা যদি আলাদা ভূখণ্ড চায় তাহলে কি করতে হবে? এই দেশের বিরুদ্ধেই, তারা তো এই বাংলাদেশেই নাগরিক, তারা বাংলাদেশের মধ্যেই যুদ্ধ বাঁধাবে এবং এই সরকারকে নামাইয়া তারা ওখানে কি করবে, অথবা তারা ওইটুকু স্বাধীন করে সেখানে নিজেদের নেতাকে বসাবে, পতাকা উত্তোলন করবে। সেইটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা। মনে করেন 1971 সালে আমরা কি ছিলাম? পাকিস্তানের অংশ ছিলাম। একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা ছিল পশ্চিম পাকিস্তান। তখন কি করছে বাঙালিরা? তারা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড চায়, সেই জন্য তারা কি করছে? ওই পশ্চিম পাকিস্তানের সাথে কি করছে? যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে যে আমরা স্বাধীন সার্বভৌম চাই। সেই যে যুদ্ধ হয়েছে, এটা যদিও রাষ্ট্রদ্রোহী, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমাদের জন্য একটা দেশপ্রেম। সো এই ধরনের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা করা, এই তিনটা কাজ যদি কেউ করে তাহলে দণ্ডবিধির 121 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হবেন। এটা হচ্ছে আমাদের 121 ধারা। এবারে যুদ্ধ হতে কি কি লাগবে? যুদ্ধ করতে আপনার লোকজন লাগবে, অস্ত্রশস্ত্র লাগবে, গোলা বারুদ লাগবে। সেজন্য 122 ধারাতে বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে
অস্ত্রশস্ত্র সংগ্রহকরণ, অর্থাৎ যে ব্যক্তি এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সংগ্রহ করবে, তিনটা জিনিস যিনি সংগ্রহ করবে, এক হচ্ছে লোকজনকে একত্রিত করবে, অস্ত্রশস্ত্র সংগ্রহ করবে এবং গোলা বারুদ সংগ্রহ করবে। এই তিনটা কাজ যিনি করবেন তিনি 122 ধারায় অপরাধী হবেন। সুন্দর একটা এমসিকিউ আসলো, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্দেশ্যে মনে করেন যে অস্ত্রশস্ত্র সংগ্রহকরণের কোন কোন উপাদান দরকার, অথবা কোন কোন উপাদান সংগ্রহ করলে তিনি অপরাধী বলে বিবেচিত হবেন। তখন রোমান সংখ্যা 1-এ আসবে লোকজন সংগ্রহ করলে, 2-তে অস্ত্রশস্ত্র সংগ্রহ করলে, 3-এ গোলা বারুদ সংগ্রহ করলে, আর শেষেরটা আসবে উপরের সব কয়টি। সেজন্য আপনাকে এই 3টা পয়েন্ট জানতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সংগ্রহকরণ, সেখানে লোকজন সংগ্রহ, অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ, এই 3টা জিনিস সংগ্রহের কথা বলা হয়েছে। এটার শাস্তি যাবজ্জীবন অথবা 10 বছর। #124 = ক, এই একটা ধারা, যেখানে সুন্দর একটা শর্ট প্রশ্ন আসবে, রাষ্ট্রদ্রোহ কাকে বলে? রাষ্ট্রযোগ বিদ্রোহ, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। সুন্দর একটা প্রশ্ন আসবে, রাষ্ট্রদ্রোহ কাকে বলে? তাহলে যে ব্যক্তি কি করবে, কোনো ব্যক্তি এমন কিছু লিখলো, এমন কিছু বলল, এমন কিছু দেখাইলো, বা এমন কাজ করলো যাতে এই আইন বলে প্রতিষ্ঠিত অর্থাৎ চলমান যে সরকার আছে তার প্রতি জনগণের একটা ঘৃণা সৃষ্টি হয়, অবজ্ঞা সৃষ্টি হয়, বা একটা বিদ্বেষ সৃষ্টি হয়। এইরকম যদি কোনো কিছু সৃষ্টি করে তাকে ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিত হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? যে ব্যক্তি কথিত বা লিখিত শব্দাবলী দ্বারা বা কোনো কিছু সংকেত সমূহ দ্বারা বা চিহ্ন, কল্পমূর্তি দ্বারা, অনেকে কার্টুন বানায় না, ব্যঙ্গচিত্র বানায়, এগুলো দ্বারা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, অবজ্ঞার সৃষ্টি করে বা করার উদ্যোগ করে, তাকে রাষ্ট্রদ্রোহ বলে। মনে করেন আপনি কখন রাষ্ট্রদ্রোহী হিসাবে পরিচিত হবেন? আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, সরকারকে নিয়ে একটা পোস্ট করলেন, সরকারের নানা নেগেটিভ দিক তুলে ধরলেন, এমনভাবে তুলে ধরলেন যাতে সব জনগণ সরকারকে ভুল বোঝে, সরকারের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, সরকারকে অবজ্ঞা করে, ছি ছি। এবং সরকারকে কি, সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। এমন কিছু আপনি মনে করেন লিখলেন, বা চার দোকানে বসে এমন একটা কথা বললেন সরকারের বিরুদ্ধে, এমন কিছু বললেন, এমন কিছু লিখলেন, এমন কিছু দেখাইলেন, ডেমো দেখাইলেন, অথবা অন্যভাবে এমন কিছু করলেন যাতে সরকারের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, অবজ্ঞা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়। এরকম যদি কিছু করেন অথবা উদ্যোগ করেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিত হবেন। তাহলে রাষ্ট্রদ্রোহটা সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, আপনি জেনে রাখেন কোনো ব্যক্তি যদি তার কোনো কথা, লেখনী বা শব্দাবলী বা সংকেতসমূহ বা দৃশ্যমান কল্পমূর্তি, অর্থাৎ লেখনের মাধ্যমে, কথার মাধ্যমে, কিছু দেখানোর মাধ্যমে অথবা অন্যভাবে এমন কিছু করেন যাতে চলমান অথবা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং অবজ্ঞার সৃষ্টি হয়, এমন কিছু করার যদি
করেন অথবা উদ্যোগ করেন তাকে রাষ্ট্রদ্রোহ বলে। যিনি করবেন তিনি রাষ্ট্রদ্রোহী হিসাবে পরিচিত হবেন। রাষ্ট্রদ্রোহটা একটা সংজ্ঞা, এটা পরীক্ষায় আসবে। এটা খুবই কঠিন, রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটা খুবই কঠিন মনে হয়। আমি যেভাবে বললাম আপনি এইভাবে মনে রাখবেন, আপনি ইজিলি লিখতে পারবেন। আপনারা কি রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্টে লেখেন প্লিজ। এইবারে আমরা কিছু ধারা পড়ব, যেটা হচ্ছে সরকারি কর্মচারীদের, এই পুলিশের কিছু ধারা পড়ব। এই নাসির আহমেদ, রাজু হোসেন ওরফে পুষ্পা, ধ্রুবরাজ, এরা এতদিন যে অপকর্মগুলা করছে সেইগুলো আমরা এখন এই ধারায় দেখব। এদের সেই সমস্ত অপকর্ম এখন ধারায় দেখব। তারা যে ডিউটিতে বসে ঘুমিয়ে পড়ে, তারপর ডিউটিতে বসে আসামির সাথে লিয়াজও করে, সেই সকল কিছু এই ধারাতে এখন আমরা দেখব। একশো 28 ধারা। আমরা কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়তেছি। হ্যাঁ, 121, 122, তারপর 124 ক, এবার 128। সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালাইয়া যাইতে দেওয়া। স্বেচ্ছাকৃতভাবে মানে হচ্ছে ইচ্ছা করে, একদম জেনে শুনে ইচ্ছা করে। হয়তো কোনো অবৈধ সুবিধা তাকে দেখানো হয়েছে, সেই জন্য পালাইয়া যাইতে দিছে। কাকে দিছে? রাজবন্দী অথবা যুদ্ধবন্দী। রাজবন্দী কাকে বলে? রাজনৈতিক মামলায় যে সকল আসামি গ্রেপ্তার হয়, রাজনৈতিক মামলার, মনে করেন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এখন বিএনপি সরকার আসছে, তাহলে আওয়ামী লীগ সরকারের যারা আমলা যারা ছিল বা বড় বড় লিডার পর্যায়ের মন্ত্রী এমপি, তারা যখন গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু রাজবন্দী। তারা কেন গ্রেপ্তার হয়েছে? রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলায়। এদের মধ্যে অর্থাৎ এরা হচ্ছে রাজবন্দী। কারা? রাজনৈতিক মামলায় যারা গ্রেপ্তার হয়েছে, এই রাজবন্দী। আর যুদ্ধবন্দী হচ্ছে যুদ্ধে হেরে গেছে যারা, হেরে যাওয়ার পর যারা গ্রেপ্তার হয়েছে। নাসির আহমেদ একজন পুলিশ কর্মচারী, পঞ্চগড়ের বোদা থানায় তিনি কর্মরত আছেন। তার থানায় একজন রাজবন্দীকে এনে রাখা হয়েছে। এই রাজবন্দী অনেক প্রভাবশালী, অনেক টাকাওয়ালা ব্যক্তি। সে আস্তে আস্তে কুচুমুচু করে সেই রাজবন্দীর সাথে একটা প্ল্যান করলো, তাকে আস্তে ওই থানা থেকে, হাজত থেকে পালাই যাইতে সাহায্য করবে, বিনিময়ে তাকে যে কোনো প্রকার সুবিধা দেবে। প্ল্যান অনুযায়ী নাসির আহমেদ এই লোকটাকে, এই রাজবন্দীকে পালাইয়া যাইতে সাহায্য করলো। আসামি পালিয়ে গেল। এখন তাহলে স্বেচ্ছাকৃতভাবে পালাই যাইতে দিয়েছে, তাহলে এবার নাসির আহমেদের শাস্তি হবে 128 ধারা।
কিন্তু রাজু আহমেদ কি করলো দেখেন, রাজু আহমেদ এ ভাবলো যে না, নাসির আহমেদ 128 ধারায় রাজবন্দীকে ইচ্ছাকৃতভাবে পালাই যাইতে দেছে, আমি কি করব, রাজু আহমেদ অথবা শফিকুল ইসলাম, আমাদের বিপি শফিকুল ইসলাম, এই লোকটা একজন ভদ্রলোক, সে ঘুম খুব পছন্দ করে। এই শফিকুল ইসলাম বরিশাল জেলার উজিরপুর থানায় কর্মরত আছে। একজন রাজবন্দীকে গ্রেপ্তার করে আনা হয়েছে, উজিরপুর থানায় রাখা হয়েছে। শফিকুল ইসলাম ছিল ডিউটিতে। এই শফিকুল ইসলাম ঘুম খুব পছন্দ করে, সে ডিউটি থাকা অবস্থায় তার হেফাজতে থাকা ওই যে আসামি ছিল, শফিকুল ইসলাম ঘুমিয়ে পড়েছে, আসামি পালিয়ে গেল। এইবার শফিকুল ইসলামের শাস্তি হবে এই 129 ধারায়। 128 ধারায় ইচ্ছা করে আসামি যদি পালিয়ে যায়, আর 129 হচ্ছে অবহেলাপূর্বকভাবে। অবহেলাপূর্বকভাবে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালাইয়া যাইতে দেওয়া হয়। অবহেলা মানে কি? ঘুমিয়ে পড়লো, অসতর্ক থাকলো, আসামির প্রতি খেয়াল রাখলো না, আসামি কোন সময় চলে গেল টেরই পেল না। সো নাসির আহমেদ 128 ধারায় ইচ্ছা করে আসামিকে পালাই যাইতে দিল, আর শফিকুল ইসলাম কি করলো, পরেরটায় ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ অবহেলার ফলে। নর্মাল যদি একটা আসামি পালিয়ে যায় পুলিশের হেফাজত থেকে, তখন পুলিশের শাস্তি দণ্ডবিধির 223 ধারা, এবং আসামি যে পালিয়ে গেছে আসামির শাস্তি 224 ধারা। নর্মাল কোনো আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেলে 223 ধারা, আর আসামির শাস্তি হবে 224 ধারা। কিন্তু কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী যদি পালাই যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ছেড়ে দেন তাহলে 128 ধারা, আর যদি আপনার অবহেলার ফলে পালিয়ে যায় তাহলে 129 ধারা। আমি মনে করতেছি যে এই ধারাগুলো যেন জীবনে আমাদের আর দ্বিতীয়বার পড়া না লাগে বা কোনো খটকা না থাকে, এগুলো একবারে আশা করি হয়ে যাবে। 128, 29 পাইলাম। এইবার এই যে রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালাইয়া গেল আপনার কাছ থেকে, পালাই যাওয়ার পরে কি, এবার কেউ যদি তাকে আশ্রয় দেয়, এই রাজবন্দী, এই পলাতক রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি 130 ধারা। এখন 130 ধারায় কখন হবে? মনে করেন আপনার এক আত্মীয় রাজবন্দী, সে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন না, পরে সে হঠাৎ রাত্র 12টার সময় আসছে আপনার বাড়িতে, এসে নক দিয়েছে, বলতে যে আমি এমনি একটু বেড়াইতে আসছি, এদিকে কাজে আসছিলাম, কিন্তু আপনি জানেন না, আপনি আশ্রয় দিয়েছেন স্বভাবতই আত্মীয়। পরে যখন সে ধরা খাইলে তখন আপনাকে দোষী করা হলো যে আপনি আসামিকে রাজবন্দীকে আশ্রয় দিয়েছেন। তখন যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি জানেন না, অর্থাৎ জেনে শুনে করেননি, তাহলে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনি জেনে শুনে রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে আশ্রয় দেন তাহলে 130 ধারায় অপরাধ করবেন। তাহলে 128, 129, 130 পাইলাম। এইবার এই যে রাজু হোসেন, রাজুর স্বভাব ভালো না আমরাও জানি, তবে রাজু খুবই ভালো ছেলে। রাজু প্রতিদিন শত শত লোকের খাবারের আয়োজন করে আরআরএফ পুলিশ লাইন্স মেসে। রাজু আছে বলেই আরআরএফ পুলিশ লাইন্সের সবাই খেয়ে বেঁচে থাকে। রাজু আছে বলেই
যারা রেশন কার্ডের টাকা পান, আপনারা রাজুর কাছ থেকে টাকাগুলো নিতে পারেন। রাজু আছে বলেই আপনি তার সম্পর্কে কমেন্ট করতে পারেন। সব কিছু রাজু আছে বলেই। এই রাজু একজন খুবই ভালো মানুষ। সেনাবাহিনীতে কর্মরত রাজুর একজন বন্ধু আছে। সেনাবাহিনীতে কর্মরত রাজুর একজন বন্ধু আছে, সৈনিক, অথবা নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে একজন বন্ধু আছে। এই বন্ধুর সাথে রাজুর প্রায় প্রতিদিন কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে ওই লোকটা বলতেছে যে বন্ধু, এই চাকরি ভাল লাগে না, আমার খুবই কষ্ট লাগে। তখন রাজু পরামর্শ দিল, আরে বেটা, এই চাকরি ছেড়ে দে, তুই চলে আয়, তোর এত কষ্ট করার দরকার নাই, তুই চলে আয়, তুই পালিয়ে চলে আয়। তাহলে রাজু কি করতেছে? ওর বন্ধুর জীবনটা ধ্বংস করতেছে। এদিকে সে আরারে পুলিশ লাইনসে খাবার খাওয়াইয়া শত শত মানুষের জীবন বাঁচাইতেছে, আর অথচ তার সেনাবাহিনী বন্ধুকে সে কুপরামর্শ, ধ্বংসের পরামর্শ দিচ্ছে। দেখেন রাজু একই সাথে মানে কি অভিনয়টা করে। তাহলে রাজু দণ্ডবিধির 135 ধারা অনুযায়ী তার সৈনিক, নাবিক অথবা বৈমানিক বন্ধুকে বলতেছে তুই চাকরি ছেড়ে চলে আয়, তোর যখন এত কষ্ট হয়। তাহলে কি করতেছে? তাকে ওই চাকরি, যে সামরিক বাহিনীর সদস্যকে পলায়নে অথবা কর্মত্যাগ করার জন্য যদি সাহায্য করে, কোনো সামরিক বাহিনীর সদস্য, সৈনিক, নাবিক অথবা বৈমানিককে যদি আপনি পালাই যাইতে অথবা কর্মত্যাগে সাহায্য করেন, সহায়তা করেন, তখন এই রাজু দণ্ডিত হবে 135 ধারায়। এবার নাসির আহমেদ যে একেবারে অনেক ভালো সেটা না, এ আবার কি করলো, ওই যে পালিয়ে আসছে, যে চাকরি থেকে যে পালিয়ে আসছে সামরিক বাহিনী থেকে, তাকে আবার আশ্রয় দিল। যখন নাসির তাকে আশ্রয় দিল, তাহলে পলাতককে, যখন সেই পলাতক সামরিক বাহিনীর সদস্যকে আশ্রয় দিলে 136 ধারায় নাসির অপরাধী হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে তাকে পলায়নে সহায়তা করা অথবা কর্মত্যাগে সহায়তা করছে রাজু 135 ধারায়। এবার সেই পলাতককে আশ্রয় দিয়েছে নাসির 136 ধারায়। তাহলে 135, 36 আপনারা বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? আমাদের লাস্টের একটা ধারা আছে, আজকের ক্লাসের শেষ। আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন? খুবই সহজ, সিম্পল। তাহলে কয়টা আশ্রয়দান আমরা পাইলাম? 130 ধারায় পাইলাম কি, রাজবন্দী অথবা যুদ্ধবন্দী, অর্থাৎ পলাতক রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি কেউ আশ্রয় দেয় 130। আর 136-এ পাইলাম সামরিক বাহিনীর কোনো পলাতক সদস্যকে যদি কেউ আশ্রয় দেন। তখন 136। এই 136 আবার সেইটা বলছে, স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দান দিলে কোনো অপরাধ হবে না। উফ, আমি জাস্ট অবাক। স্ত্রীদের প্রতি আমার ভালোবাসা শুধু বেড়েই যাচ্ছে। মানে দেখেন, আইন স্ত্রীকে কতটা সম্মান দেখাইলো, অথচ আমরা আমাদের স্ত্রীতে সম্মান দেখাই না কেন ভাই? প্লিজ, আপনি আপনার স্ত্রীকে যত ভালোবাসবেন আপনার সংসার তত সুন্দর হবে। আপনার স্ত্রী তত আন্তরিকভাবে আপনাকে ভালোবাসবে, আপনার জন্য কাজ করবে, আপনার সন্তানদেরকে তত ভালো মানসিকভাবে প্রস্তুত করবে এবং খুব ভালো মানসিকতা এবং
আদর্শ সন্তান তৈরি করবে। এই জন্য স্ত্রীদের মাথায় সবসময় প্যাঁচ থাকে, খালি প্যাঁচ। আপনি একটা পজিটিভ কথা বলবেন, ওইটাকে সে নেগেটিভ নিয়ে নেবে। ওইটাকে সে নেগেটিভ নিয়ে নেবে। তাহলে সেই স্ত্রীদের পজিটিভভাবে কৌশলে ভালোবাসতে হবে, তাহলে আপনার সংসার সুখে শান্তিতে ভরপুর থাকবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে কি? নারীর দোষে পুরুষের কষ্ট, সংসার ভেঙে যায়। সকল স্ত্রীদের প্রতি আমার এক আকাশ সমান অপরন্ত ভালোবাসা রইল। আপনারা আপনাদের তো 136 ধারায় বলছে, সেই পলাতক যে সামরিক বাহিনীর সদস্য, স্ত্রী যদি তাকে আশ্রয় দেয় তাহলে স্ত্রীর অপরাধ হবে না, কিন্তু আপনি আশ্রয় দিলে আপনার ঠিকই অপরাধ হবে। সর্বশেষ একটা ধারা কাকে বলা যায়? কে আছে, কাকে বলা যায়? আমাদের আরআরএফ বরিশালের গর্বিত সদস্য মেহরাব হোসেন, খুবই ভালো স্বাস্থ্যের এবং শরীরের অধিকারী, খুবই ভালো ভদ্র একটা ডিসেন্ট বয়। সে এই মুহূর্তে বাড়িতে আছে, মনে করেন তার বয়স 20 বছর। এই মেহরাব হোসেনের ছোটবেলা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী, 3 বাহিনীর যে কোনো একটা বাহিনীতে চাকরি করার খুব ইচ্ছা ছিল। সে অনেক কয়বার মাঠে দাঁড়াইছে, কিন্তু হয় নাই, কিন্তু চাকরিটা সে পায় নাই। এখন মেহরাব হোসেন ভাবতেছে, শিট, আমি জীবনে সেনা নৌ বিমান বাহিনীতে চাকরি করার আমার সৌভাগ্য হলো না, তবে এই সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর যে পোশাক যেটা আছে, এইটা আমি পরবো, আমার খুব ইচ্ছা। সে কিন্তু এই বাহিনীর সদস্য না, তারপরেও অর্থাৎ সদস্য না হয়েও সে যদি এই বাহিনীর কোনো পোশাক পরিধান করে বা এই বাহিনীর পোশাকের মতো সদৃশ্য কোনো পোশাক পরে, যাতে সবাই বোঝে যে এ সেনাবাহিনীর সদস্য, তাহলে সৈনিক, নাবিক অথবা বৈমানিক কর্তৃক ব্যবহৃত পোশাক যদি আপনি আসলেই সেনা নৌ বিমান বাহিনীর সদস্য না হয়েও, মানে আপনি চাকরি করেন না ওখানে, কিন্তু তারপরে যদি আপনি তাদের পোশাক পরিধান করেন, এটা যদি ধরা পড়ে তাহলে আপনার 3 মাস কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা হবে। 140 ধারায় আমরা কি পাইলাম? সেনা নৌ বিমান বাহিনী কর্তৃক ব্যবহৃত তারা যে পোশাক পরে, সেই পোশাক আপনি যদি তাদের সদস্য না হয়েও কেউ যদি পরিধান করে তাহলে 3 মাস কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা হবে। আর আমাদের 171 ধারা আমরা যখন পড়ব, সেখানে আছে অন্য সরকারি কর্মচারী। মনে করেন অনেক সময় ভুয়া পুলিশ ধরা পড়ে, তাই ভুয়া পুলিশের পোশাক পরে যখন ধরা পড়ে তখন তার বিরুদ্ধে 171 ধারায় অপরাধটা আনা হয়। আর শুধুমাত্র সামরিক বাহিনীর পোশাক পরলে 140 ধারা, সামরিক বাহিনী বাদে অন্য যত সরকারি কর্মচারী আছে তাদের নির্ধারিত পোশাক কেউ যদি ওই ডিপার্টমেন্টের কর্মচারী না হয়েও যদি কেউ পরে, তাহলে তার শাস্তি হবে 171 ধারা, যেটা আমরা পড়ব। তাহলে এই যে ভুয়া পোশাক পরা, ভুয়া পোশাক পরে পরিচয় দেওয়া, এইগুলা 140 ধারা হচ্ছে সামরিক বাহিনীর ক্ষেত্রে,
আর 171 ধারা হচ্ছে সামরিক বাহিনী বাদে যত সরকারি কর্মচারী আছে তাদের ক্ষেত্রে, তাদের পোশাকের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক ক্লাস। আপনারা একটু একটু করে শেখেন। আমরা দেখেন এই সেদিন দণ্ডবিধি শুরু করছি, আমরা 140 ধারা পর্যন্ত পড়ে ফেলছি। 140 ধারার মধ্যে যতগুলি ইম্পর্টেন্ট ধারা আছে আমার মনে হয় আপনাকে প্রশ্ন করলে আপনি পারবেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর অপরাধ বলে গণ্য হবে না, এটা পেনাল কোডের কত ধারায় আছে? দেখি সবার আগে কে কমেন্ট করতে পারে। ধন্যবাদ রাজু হোসেন, ধন্যবাদ তোমাকে। 82 ধারায় আছে। তো এইভাবে আপনারা একটু হুঁশ রাখবেন যেন। আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে প্রত্যেকে একটা গাইড কিনে নেন। এটা হতে পারে রায়হান স্যারের গাইড, শরীফুল স্যারের গাইড, অন্যান্য যে কোনো গাইড, পদোন্নতি গাইড, ঠিক আছে? গাইড কিনে মনে করেন আমাদের ফৌজদারি কার্যবিধি আইনটা আমরা শেষ করছি, এখন আপনার কাজ হবে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি আইনের যত প্রশ্ন আছে গাইডে সেইগুলা পড়ে ফেলেন। আপনি একটু পড়ার চেষ্টা করেন। আমরা যে আইনগুলো শেষ করব সেইগুলার আপনি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার মধ্যে অনেক আয়ত্ত আসবে। প্রত্যেকে একটা গাইড কেনেন, একটা গাইডের দাম সর্বোচ্চ 500 টাকা। আমরা নারী শিশু পড়াই নাই বা সাক্ষ্য আইন পড়াই নাই, সেই প্রশ্ন পড়বেন না। আমরা যে আইনটা শেষ করব ওই আইনের প্রশ্ন পড়ে ফেলবেন। গত মাসে আমি ওই যে পড়াতে পারি নাই, 7-8 দিন পড়াইছি, তাই সম্মানের কথা বলি নাই কাউকে, কেউ সম্মানই দেন নাই, কোনো ব্যাপার না। এই মাসে আপনারা সবার কাছে অনুরোধ থাকলে সম্মানই দিবেন। আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা 300 টাকা করে যাদের সামর্থ্য আছে সম্মানে দিয়েন, আর যাদের অসুবিধা তারা অন্তত 200 টাকা করে সম্মানে দিয়েন। শুধুমাত্র যারা সম্মানী দিবে শুধুমাত্র তাদেরকে নিয়ে নতুন গ্রুপ খোলা হবে এবং সেখানে ক্লাস করানো হবে। যারা সম্মানী দিবে না আমি মনে করব তারা আমার ক্লাস করে না এবং তাদের পড়ালেখার কোনো ইচ্ছা নাই, তারা পড়ালেখা ছেড়ে দিয়েছে। আমি আবার বলছি, শুধুমাত্র যে কয়জন সম্মানী দিবে সেখানে 5 জন হোক 10 জন হোক, সেই 10 জন নিয়ে আমরা পড়ব। এই 10 জন আমি মনে করি প্রমোশন পাবে এবং এদের পড়ার আগ্রহ আছে। শুধুমাত্র যারা সম্মানী দিবে তাদেরকে নিয়ে আমি 2 দিন সময় দিই। প্রথম দিনে অ্যাকাউন্টে অনেক সময় কাজ করে না। আগামী 3 তারিখের মধ্যে যারা সম্মানী দেবে তাদেরকে নিয়ে নতুন গ্রুপ খোলা হবে। সেখানে আমরা অল্প কয়েকজন স্টুডেন্ট, ডেডিকেটেড স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করব, আমরা এগিয়ে যাব। বাকিদের আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেব এবং ওই গ্রুপ অচল করে দেব, ঠিক আছে? আপনাদের আশেপাশে যারা ক্লাস করে সবাইকে বলে দেবেন। আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দিয়ে দেব কিভাবে সম্মানী দিবেন। শুধুমাত্র যে কয়জন সম্মানী দিবেন তাদেরকে নিয়ে নতুন গ্রুপ খুলে নতুনভাবে পড়ানো হবে। বাকিদের ইচ্ছা নাই পড়ার, আমি বুঝে নেব সম্মানী না দিলে। আর সবাই একটা গাইড কেনেন প্লিজ, এবং যে আইনগুলো পড়া হবে এই প্রশ্নগুলো আপনি পড়ে ফেলেন, তাহলে আপনি আইনটা ভুলবেন না। আর আগামীকালকে আপনাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের অডিও রেকর্ড আমি তৈরি করেছি, সেটা দেওয়া হবে। আপনারা রেকর্ডটা মাঝে মাঝে শুনবেন, রিভিশনটা, তাহলে ওই আইনটা আর ভুলে যাবেন না। আপনারা সবাই সম্মানিত দিবেন, একটা গাইড কেনেন, একটু পড়ার প্রতি আগ্রহ রাখেন। অল্প কয়েকজন স্টুডেন্ট থাক আমরা একসাথে আইন আলোচনা করি, আমরা
প্রমোশন না নেওয়া পর্যন্ত থামবো না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে আমাদের ছিল 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা, এইটা করলে শাস্তি, 122-এ লোকজন সংগ্রহ করলে, অস্ত্রশস্ত্র সংগ্রহ করলে, গোলাবারুদ সংগ্রহ করলে, এই তিনটে সংগ্রহ করলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্দেশ্যে শাস্তি 122। 124-এর ক রাষ্ট্রদ্রোহ, অর্থাৎ এমন কিছু যদি কেউ বলে, করে, লেখে, কোনো কল্পমূর্তি দেখায়, এমন অন্য কোনো কাজ করে যাতে সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা সৃষ্টি হয়, সেটাই হবে রাষ্ট্রদ্রোহ। যিনি এটা করবে তিনি হবে রাষ্ট্রদ্রোহী। 128 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে ইচ্ছা করে পালাই যাইতে দেওয়া, শাস্তি। একই কাজ 129-এ যদি আপনি অবহেলাপূর্বক, অর্থাৎ ঘুমাই পড়ছেন, আসামি চলে গেছে, তাহলে আপনি পাবেন 129-এ। আর এই পলাতক রাজবন্দী, যুদ্ধবন্দীকে যিনি আশ্রয় দিবেন স্ত্রীবাদে, তিনি 130 ধারা অপরাধী হবে। এবং এবারে 135 সেনানৌ বিমান বাহিনীর কোনো সদস্যকে পালাই যাইতে সাহায্য করা অথবা কর্মত্যাগে সাহায্য করলে 135, তাকে আশ্রয় দিলে 136। আর সেনানৌ বিমান বাহিনীর কোনো পোশাক যদি আপনি তাদের সদস্য না হয়েও পরিধান করেন, তাহলে 140 ধারা। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। আগামীকালের ক্লাসের আমন্ত্রণ রইল। আমরা নতুনভাবে শুরু করব। হ্যাঁ, যারা শুধুমাত্র আগ্রহী তাদের নিয়ে আমরা নতুন গ্রুপ খুলে ক্লাস করব। সবাই এগুলো রিভিশন দিবেন, পড়ার চেষ্টা করবেন। সবাই অবশ্যই একটা গাইড কিনে নেন। ধন্যবাদ।